নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের 18ই অক্টোবর মার্কেট আজকের বন্ধ রয়েছে, কিন্তু ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হওয়া বন্ধ হয়নি। বিগতকাল রাতে অর্থাৎ 17ই অক্টোবর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তার ফলাফল প্রকাশিত করেছে এবং আজকে সারাদিন ধরে বিভিন্ন প্রাইভেট সেক্টর বলুন বা পাবলিক সেক্টর ব্যাংকগুলো তারা তাদের ফলাফল প্রকাশ করেছে। এইবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে এই যে বড় বড় ব্যাংকগুলো বা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাদের ফলাফল প্রকাশিত করলো, যার মধ্যে অনেকগুলো নিফটির কোম্পানি রয়েছে, তারা নিফটিকে কি ফার্দার সাপোর্ট দিতে পারবে অথবা নিফটিকে কি আরো উত্থানের পথ দেখাতে পারবে, সেটা তো আমরা সোমবার বুঝতে পারবো। আসুন আজকের রেজাল্টসগুলো নিয়ে আলোচনা করা যাক। আজকের 18ই অক্টোবর যে কোম্পানিগুলো তাদের রেজাল্ট অর্থাৎ দ্বিতীয় কোয়ার্টারের রেজাল্ট বের করেছে, তার মধ্যে রয়েছে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, আল্ট্রাটেক সিমেন্ট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আইডিবিআই ব্যাংক, ইয়েস ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক, ফেডারেল ব্যাংক, এছাড়া জয়প্রকাশ পাওয়ার। এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তো কথা বললামই যে বিগতকাল তারা তাদের ফলাফল প্রকাশিত করেছে। আসুন আজকে প্রথমে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিয়ে আলোচনা করি, তারপর এই যে পরপর বিভিন্ন ব্যাংকগুলো যে তাদের ফলাফল প্রকাশিত করলো সেটা বিনিয়োগকারীদের মধ্যে কোনো উৎসাহ জেনারেট করতে পারবে কি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সম্বন্ধে খুব বড় করে খবর সবসময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে বা সংবাদপত্রের মাধ্যমে বা টেলিভিশন চ্যানেলের মাধ্যমে বেরিয়ে থাকে, কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিজের নামের প্রতি জাস্টিস করতে পেরেছে কি, সেটা নিয়ে আজকে আলোচনা হবে। দেখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সেপ্টেম্বর 2024 অর্থাৎ বিগত বছরের যে কোয়ার্টার, সেপ্টেম্বর কোয়ার্টার দ্বিতীয় কোয়ার্টার, সেখানে তারা মোট নেট প্রফিট তারা করেছিল 19,323 কোটি টাকা। এটা বারবার বলছি যে এটা কিন্তু প্রি মাইনরিটি প্রফিট, অর্থাৎ এখানে এর মধ্যে কিন্তু মাইনরিটি শেয়ার হোল্ডারদের প্রফিট লুকিয়ে রয়েছে। তার ফলে অন্যান্য প্রকাশিত সংবাদপত্র মাধ্যমে সেখানে কিন্তু প্রফিট এদিক ওদিক অবশ্যই হবে। এবার চলে আসছে সেপ্টেম্বর 2025, তারা প্রফিট বৃদ্ধি করেছে 22 করে দাঁড়িয়েছে 22,092 কোটি টাকা, অর্থাৎ মানে প্রায় 14% বেশি প্রফিট বৃদ্ধি করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এবার অনেকেই প্রশ্ন করবেন, তাহলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তো খুব খারাপ রেজাল্ট করবে বা করেছে কেন? তার কারণ জুন কোয়ার্টারে যারা রেজাল্ট দেখেছেন তারা প্রফিট আফটার ট্যাক্স দেখতে পাবেন যে সেখানে 30,783 কোটি টাকা প্রফিট তারা করেছিল, অর্থাৎ 8,500 কোটি টাকা কম প্রফিট দেখাচ্ছে সেপ্টেম্বর 2025-এ। তার মানে কি কোয়ার্টার অন কোয়ার্টার খুব খারাপ রেজাল্ট হয়েছে? এই উত্তরটা হচ্ছে না। কেন? কারণ এখানে জুন 2025 কোয়ার্টারে 15,119 কোটি টাকা সেটা আদার ইনকাম হিসাবে দেখানো হয়েছে। এবার সেপ্টেম্বর 2025-এ সেই আদার ইনকাম কমে দাঁড়িয়েছে 4,482 কোটি টাকা। ঠিক এই কারণে কিন্তু প্রফিটের মধ্যে এই তারতম্য আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া চলে আসি সেলস, যেটা খুব গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বর 2024-এ 2,31,535 কোটি টাকা বিক্রি বাটা হয়েছিল, সেটা সেপ্টেম্বর 2025-এ বেড়ে দাঁড়িয়েছে 2,54,623 কোটি টাকা। অপারেটিং প্রফিট খুব ইন্টারেস্টিং, দারুণভাবে বৃদ্ধি পেয়েছে। 39,058 কোটি টাকা ছিল সেপ্টেম্বর 2024-এ, সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে অপারেটিং প্রফিট 45,885 কোটি টাকা। এইবার যেটা অপারেটিং প্রফিট মার্জিন হচ্ছে সেটাও বৃদ্ধি পেয়েছে 1%, আগে ছিল 17%, সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 18%। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোর অর লেস অয়েল টু কেমিক্যালস এই ভার্টিকাল ভালো পারফরমেন্স করেছে। যেটা চমকে দেওয়ার মতন ঘটনা, যে জিও হটস্টার তারা কিন্তু প্রফিট জেনারেট করেছে, দ্বিগুণ প্রফিট জেনারেট করেছে, অর্থাৎ ইয়ার অন ইয়ার যদি আপনারা দুটো যেই প্রফিটের যদি ভেরিয়েশন দেখেন, সেখানে প্রফিট 1,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে, প্রফিট দ্বিগুণের বেশি চলে এসছে। এই একটা ভার্টিকাল সেইটা কিন্তু ভালো পারফর্ম করেছে। শুধু তাই না, রিলায়েন্স জিও প্ল্যাটফর্ম তারা কিন্তু তাদের সর্বকালীন সবচেয়ে বেশি প্রফিট তারা জেনারেট করতে সক্ষম হয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কথা বলছি,
এবং যদি রিলায়েন্স রিটেলের কথা বলেন, রিলায়েন্স রিটেলেও কিন্তু ইয়ার অন ইয়ার সবসময় মাথায় রাখবেন যে যখনই কোনো কোম্পানি আপনারা তুলনা করবেন যে রেজাল্ট কেমন করলো, সবসময় ইয়ার অন ইয়ার করতে হয়, কারণ বিভিন্ন কোয়ার্টারে বিভিন্ন রকম অবস্থা থাকে। সুতরাং কোয়ার্টার অন কোয়ার্টার তুলনা করতে গেলে সেটা কিন্তু সবসময় আপনাদের সঠিক মানে যেটাকে বলে পর্যালোচনা সেটা দিতে পারে বা সঠিকভাবে ক্রিটিক করা নাও সম্ভব হতে পারে। এবার রিলায়েন্সের যদি জিও প্ল্যাটফর্ম দেখেন যে মোট প্রফিট এই ভার্টিকালটা দাঁড়িয়েছে 7,379 কোটি টাকা এই কোয়ার্টারে, 12.8% প্রফিট বৃদ্ধি হয়েছে ইয়ার অন ইয়ার। এবং খুব স্বাভাবিকভাবে রেভিনিউ বৃদ্ধি হয়েছে 14.9%, সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 42,652 কোটি টাকা। রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স 31.7% প্রফিট বৃদ্ধি হয়েছে এবং এটা বিজনেস বৃদ্ধি হয়েছে, মাফ করবেন, এটা টোটাল কন্ট্রিবিউশন টোটাল টু দ্য বিজনেস, এবং 31.9% গ্রোথ অফ প্রফিট হয়েছে, সেটা প্রফিট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 3,457 কোটি টাকা। জিও হটস্টার তো অলরেডি বললাম 1,322 কোটি টাকা প্রফিট করেছে, বিগত বছরে একই ফিসকাল মানে একই কোয়ার্টারে 581 কোটি টাকা প্রফিট ছিল। এইবার যেটা দাঁড়াচ্ছে, রিলায়েন্সের মাথায় ঋণ নিয়ে অনেকে চিন্তিত থাকেন, রিলায়েন্সের ঋণ নিয়ে অনেকের বক্তব্য থাকে, সেটা হচ্ছে সেপ্টেম্বর 2024-এ 3,36,00,000 কোটি টাকা ঋণ ছিল, সেটা বেড়ে দাঁড়িয়েছে 3,48,00,000 কোটি টাকা। খুব স্বাভাবিকভাবে মানুষ দারুণ চিন্তিত হয়ে যাওয়ার কথা, অবা কেউ রে করে মানে তেরেও আসতে পারেন, তার কারণ এত ঋণ নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ চলতে পারবে কি? এইখানে খেয়াল করে দেখুন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটা কোম্পানি হিসাবে ভারতবর্ষের লার্জেস্ট কোম্পানি, তার মার্কেট ক্যাপিটাল দেখুন, তার ডেট টু ইকুইটি রেশিও দেখুন, এবং তার ক্যাশ ইন ব্যাংক দেখুন বা ক্যাশ ইন হ্যান্ড দেখুন। হ্যাঁ, নিঃসন্দেহে তার যে ডেট সেটা 3,48,000 কোটি টাকায় বেড়ে গিয়েছে বটে, কিন্তু তার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে 2,30,000 কোটি টাকা, অর্থাৎ মানে 2,30,000 কোটি টাকা। তার মানে যেটা দাঁড়াচ্ছে, এটা আমাদের যেটা গ্রস ডেট সেইটা কিন্তু বাদ দিতে হবে, অর্থাৎ 3,48,000 থেকে এই 2,30,000, তার মানে মোট নেট ডেট দাঁড়াচ্ছে 1,16,000 কোটি টাকার কাছাকাছি, যেটা রিলায়েন্সের মতন বড় কোম্পানির জন্য প্র্যাকটিক্যালি কিছুই না, এইটুকুনি বলা যেতে পারে। এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আহামরি রেজাল্ট ডেফিনেটলি করেনি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যদি বিগত কয়েক বছরের আপনারা যদি অ্যাভারেজ দেখেন, যে তাদের প্রফিট যদি দেখেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বিগত 10 বছরে 10% করে সেলস বাড়িয়েছে, বিগত 5 বছরেও 10% করে সেলস বাড়িয়েছে, বিগত 3 বছরে 11% করে সেলস বাড়িয়েছে, কিন্তু প্রফিট গ্রোথ ভীষণই কিন্তু ভীষণ অ্যাভারেজ। হ্যাঁ, অনেকে বলবেন এটা একটা ম্যামথ কোম্পানি, এর পক্ষে অতি দ্রুত প্রফিট বৃদ্ধি করা ডিফিকাল্ট, কিন্তু তা সত্ত্বেও সমস্ত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী 10 বছরে তাদের কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 12% রিজনেবল, 5 বছরে সেটা কমে দাঁড়িয়েছে 10%, কিন্তু বিগত 3 বছরে সেটা আরও কমে দাঁড়িয়েছে 5%, অর্থাৎ মোটেই আহামরি কিছু নয়। এইটা কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যারা বিনিয়োগকারী তাদেরকে ভাবাবে। এছাড়া আরেকটা ব্যাপারে যে কারণে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যারা এক্সিস্টিং বিনিয়োগকারী বা যারা বিনিয়োগের কথা ভাবছেন, তারা খুব একটা বেশি এনথিউজড হতে পারছেন না, যতই জিও প্ল্যাটফর্মে লিস্টিং এর কথা আসুক না কেন, কারণ এক্ষেত্রে এখনো অবধি কিন্তু কোনো ক্ল্যারিটি নেই যে এই যে জিও প্ল্যাটফর্ম সেটা যে লিস্টিং হবে, সেখানে এক্সিস্টিং বিনিয়োগকারীরা আদেও কোনো বেনিফিট পাবেন কিনা, এবং যেইভাবে তারা জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের ক্ষেত্রে বিনামূল্যে একটা জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের শেয়ার প্রতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের বিনিময়ে তারা পেয়েছিলেন, এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন তেমনটি নাও হতে পারে। এক্ষেত্রে বড় বড় কোম্পানিগুলো, মেটা, গুগল প্রভৃতি কোম্পানি যারা অলরেডি এই রিলায়েন্স জিও প্ল্যাটফর্মে তারা বিনিয়োগ করে রেখেছে, তারা একটা এক্সিট চাইছে, সুতরাং সেক্ষেত্রে অফার ফর সেলটাই মেজরিটি হবে। ফ্রেশ ইস্যুয়েন্স অফ শেয়ার তো ডেফিনেটলি কিছু হতেই পারে, কিন্তু আপাতত বিনিয়োগকারীদের মানে এক্সিস্টিং বিনিয়োগকারীদের ক্ষেত্রে বা নতুন বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই মানে যে ভ্যালু আনলকিং এর ব্যাপারটা, সেটা কিন্তু প্রত্যক্ষভাবে হবে কিনা বলা মুশকিল। হ্যাঁ, পরোক্ষভাবে যেহেতু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যারা শেয়ার হোল্ডার তারা পরোক্ষভাবে বেনিফিটেড হবেন, কারণ
যখন জিও প্ল্যাটফর্ম আলাদা হয়ে যাবে, আইপিও যখন আসবে, তার থেকে যে প্রসিডিংস যেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধারের অংশীদারিত্ব থাকবে, সেটার মাধ্যমে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ওভারঅল তার ভ্যালু বৃদ্ধি পাবে। সেই অনুযায়ী বিভিন্ন ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডার্সদেরও ভ্যালু বৃদ্ধি পাবে, কিন্তু আলাদা করে তারা হাতে কিন্তু কিছু পাবেন না, যা পাবেন সেটা কিন্তু কোম্পানির কাছে থাকবে। এই কারণে কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মধ্যে মারাত্মক না কোনো উত্থান আছে না কোনো পতন আছে, অর্থাৎ লিটারালি লোকে একটা ইনডিফারেন্ট একটা অ্যাটিটিউড কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের দিকে দেখাচ্ছেন, এটা বলা যেতে পারে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এই যে রেজাল্ট, এখানে অতিরিক্ত আহা উহু করার এই কারণেই কোনো কারণ নেই, কারণ যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যে নিউ এনার্জি, সেই সম্বন্ধে এখনো অর্থাৎ সেপ্টেম্বর কোয়ার্টারেও কোনো ক্ল্যারিটি কিন্তু আসেনি কবে তারা প্রফিটেবল হবে। শুধু এটা বলা হচ্ছে যে নিউ এনার্জি প্রচুর প্রফিট করবে, নিউ এনার্জি, নিউ অয়েল, সব কিছুই কিন্তু আমরা বিগত বহু বছর ধরে শুনে যাচ্ছি। এবং বিশেষজ্ঞরা অলরেডি বলছেন যে আদানি যে তাদের রিনিউয়েবল যে নিউ এনার্জি বিজনেস, তার তুলনায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অলরেডি অনেকটা পিছিয়ে পড়েছে। আদানি গ্রুপের যে রিনিউয়েবল এনার্জি রয়েছে, সেটা অলরেডি বহু বছর ধরে তারা অলরেডি ইলেকট্রিসিটি জেনারেশন শুরু করে দিয়েছে এবং সেখান থেকে তারা প্রফিটও করে চলেছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নিউ এনার্জি ভেঞ্চার্স কিন্তু যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। সুতরাং প্রশ্ন ততক্ষণ উঠবে যতক্ষণ না আমরা রিলায়েন্স নিউ এনার্জি ভেঞ্চার্সকে প্রফিটেবল হতে দেখবো বা তার বিজনেস শুরু করতে দেখবো। হ্যাঁ, জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের সম্প্রতিকাল আপনারা দেখেছেন যে রেভিনিউ বৃদ্ধি হয়েছে এবং তার সঙ্গে প্রফিটও বৃদ্ধি হয়েছে, সেটাই স্বাভাবিক যে রিলায়েন্স জিও ফিনান্সিয়াল সার্ভিসেস তখন সদ্য তাদের ব্যবসা শুরু করেছিল, আরও সময় তার লাগবে তাকে স্টেডি প্রফিট তাকে জেনারেট করতে। ঠিক একইভাবে আমরা কিন্তু এখনো হাপিত্তেশ করে বসে রয়েছি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ কবে তার নিউ এনার্জিকে প্রফিটেবল হতে দেখবে। এইবার চলে আসি ব্যাংকিং সেক্টর। বিভিন্ন ব্যাংকিং সেক্টরে আজকের সমস্ত রেজাল্টস, আজকের খুব স্বাভাবিকভাবে রেজাল্টস বেরিয়েছে এবং সেটা নিয়ে আলোচনা না করলেই নয়। এইচডিএফসি ব্যাংক এমন একটা কোম্পানি বলা হয়, মানে অত্যন্ত রিলায়েবল কোম্পানি, ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টেড কোম্পানিজ ভারতবর্ষে ধরা হয়। বিশ্বের অন্যতম বড় অন্যতম লার্জেস্ট ব্যাংকস যদি দেখেন গোটা বিশ্ব জুড়ে, তার মধ্যে এইচডিএফসি ব্যাংক ওয়ান অফ দ্য লার্জেস্ট ব্যাংকস। এবং এই কোম্পানি নিরন্তরভাবে গ্রোথ দেখিয়ে চলেছে বহু বছর ধরে এবং এই কোয়ার্টারে ব্যতিক্রম হয়নি। 9% তাদের প্রফিট বৃদ্ধি হয়েছে, অ্যাসেট কোয়ালিটি তাদের স্টেবল, গ্রস নন পারফর্মিং অ্যাসেট এবং নেট নন পারফর্মিং অ্যাসেট দুটোই কমেছে, নেট ইন্টারেস্ট ইনকাম সেটা বৃদ্ধি পেয়েছে। সুতরাং সার্বিকভাবে এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট ভালো হয়েছে, তাকে ছাপিয়ে গেছে আইসিআইসিআই ব্যাংক। প্রথমে জেনে নিই এইচডিএফসি ব্যাংকের প্রফিট। এখানে সেপ্টেম্বর 2025-এ 20,364 কোটি টাকার প্রফিট দেখানো হয়েছে, কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এর মধ্যে এইচডিবি ফিনান্সিয়ালে এইচডিএফসি ব্যাংকের যে অংশীদারিত্ব তারা আইপিওর সময় কিন্তু বিক্রি করেছিলেন, তাতে প্রায় 8,000 কোটি টাকা মতন কিন্তু তাদের আদার ইনকামের মাধ্যমে ঢুকেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেপ্টেম্বর 2024-এ তাদের প্রফিট ছিল 18,627 কোটি টাকা। এইবার দেখতে হবে যে এইচডিএফসি ব্যাংকের যে প্রফিট সেটা সেই অর্থে আহামরি কিন্তু বৃদ্ধি হয়নি, এটাও ঘটনা, কিন্তু স্টেডি পারফরমেন্স। এইচডিএফসি ব্যাংক কিন্তু স্টেডি পারফর্মার, এটা একটা বিশাল বড় কোম্পানি এবং তার ফলে সে মাত্রাতিরিক্ত প্রফিট জেনারেট করতে পারবে না, শুধু নিজের সঙ্গে নিজেকে তুলনা করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আইসিআইসিআই ব্যাংক বিনিয়োগকারীদের প্রত্যাশা, যারা বিশেষজ্ঞদের প্রত্যাশা ছাপিয়ে ভালো রেজাল্ট করেছে। তাদের সেপ্টেম্বর 2024-এ 13,861 কোটি টাকা প্রফিট ছিল, সেপ্টেম্বর 2025-এ 14,256 কোটি টাকার তাদের প্রফিট বৃদ্ধি হয়েছে এবং এটা কিন্তু পোস্ট মাইনরিটি প্রফিট, সেখানে 2% কিন্তু তাদের গ্রোথ দেখিয়েছে, অর্থাৎ আইসিআইসিআই ব্যাংক প্রত্যাশার তুলনায় ভালো রেজাল্ট করেছে। এবার চলে আসি আলট্রাটেক সিমেন্ট, আরেকটা নিফটি কোম্পানি। রেভিনিউ বৃদ্ধি হয়েছে 25% এবং নেট প্রফিট সেটা বৃদ্ধি পেয়েছে 50%, অর্থাৎ সেপ্টেম্বর 2024-এ 827 কোটি টাকা প্রফিট ছিল এবং সেপ্টেম্বর 2025-এ সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 1,244 কোটি টাকা। চলে আসি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তাদের প্রফিটেবিলিটি ভালো বৃদ্ধি হয়েছে। সেপ্টেম্বর 2024-এ 4,432 কোটি টাকা প্রফিট ছিল, সেটা লাফিয়ে 9% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 4,849 কোটি টাকা। আইডিবিআই ব্যাংক সবাইকে অবাক করেছে, সেপ্টেম্বর 2024-এ 1,849 কোটি টাকা প্রফিট ছিল, মানে দুর্দান্ত একটা
কোয়ান্টাম লিপ দিয়েছে বলা যেতে পারে। ৩,২৪১ কোটি টাকা প্রফিট, ৭৫% প্রফিট বৃদ্ধি। ইয়েস ব্যাংক তারা কোয়ার্টার অন কোয়ার্টার তারা ভালো করেনি ডেফিনেটলি, কিন্তু ইয়ার অন ইয়ার সামান্য ইমপ্রুভমেন্ট করেছে। সেপ্টেম্বর ২০২৪-এ ৫৬৭ কোটি টাকা প্রফিট ছিল, সেই নেট প্রফিট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬৬৪ কোটি টাকা, অর্থাৎ ১৭% তারা প্রফিট বৃদ্ধি করেছে। এটা একটা ডেফিনেটলি ভালো দিক। এবার চলে আসি ইন্ডাসইন্ড ব্যাংক। ইন্ডাসইন্ড ব্যাংক খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, নানা রকম কন্ট্রোভার্সি, তাদের মাইক্রোফিন্যান্স পোর্টফোলিও একেবারে নাজেহাল অবস্থা, এই বছর লস করেছে, একদম সিগনিফিক্যান্ট একটা লস দেখিয়েছে ইন্ডাসইন্ড ব্যাংক। সেই ইন্ডাসইন্ড ব্যাংকের লস হয়েছে ৪৩৭ কোটি টাকা, বিগত বছর সেপ্টেম্বর কোয়ার্টারে ১৩৩১ কোটি টাকা প্রফিট ছিল। তবে ইন্ডাসইন্ড ব্যাংক আশা করা যাচ্ছে আস্তে আস্তে সমস্ত নেগেটিভ ফ্যাক্টরসগুলো ফ্যাক্টরড ইন হয়ে যাচ্ছে, এইটা একটা পজিটিভ ব্যাপার বলতে পারেন ইন্ডাসইন্ড ব্যাংকের ক্ষেত্রে। এবার ফেডারেল ব্যাংক আহামরি রেজাল্ট করেনি, ১১০৪ কোটি টাকা সেপ্টেম্বর ২০২৪-এ প্রফিট ছিল, সেটা ৭% কমে দাঁড়িয়েছে ১,০১৯ কোটি টাকা। এই মোটামুটি বিভিন্ন ব্যাংকের রেজাল্ট। ওভারঅল যেটা বলা যেতে পারে বড় বড় ব্যাংকগুলো মোরলেস তারা সন্তোষজনক রেজাল্ট করেছে। এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট আইডিবিআই ব্যাংক ছাড়া কেউ করেনি। ইয়েস ব্যাংক সেটাও ডেফিনেটলি আহামরি রেজাল্ট করেনি, কিন্তু এটা ঘটনা যে ওভারঅল যদি দেখেন যে ব্যাংকিং সেক্টরে বড় বড় ব্যাংকগুলো পারফরমেন্স করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারাই কিন্তু নিফটি ব্যাংকের টানে, তারাই কিন্তু নিফটিকে টানে। দেখা যাক সোমবারে যে পজিটিভ মোমেন্টাম নিয়ে নিফটি বা সেন্সেক্স ক্রমাগত উত্থান দেখিয়ে যাচ্ছে, এই রেজাল্টের ফলে সেখানে আমরা নতুন কোনো ধরনের মোমেন্টাম দেখতে পারি কিনা। ওভারঅল রেজাল্ট বিমর্ষ করে দেওয়ার মতো নয়, কিন্তু মানে হিপি ফুরুরে করার মতনও কিন্তু নয়, একটা স্টেবল কোয়ার্টার বলা যেতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নিফটির যে কোম্পানিজগুলো রয়েছে তারা কিন্তু এই সপ্তাহে তারা রেজাল্ট প্রকাশ করে দিল, তার মধ্যে রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক কিন্তু রয়ে গেছে। আগের সপ্তাহে ইনফোসিস, টিসিএস তারা কিন্তু রেজাল্ট বের করে দিচ্ছে, উইপ্রো। এবার বাকি রেজাল্টসগুলো ধীরে ধীরে বেরোতে থাকবে, সেই অনুযায়ী বিভিন্ন কোম্পানিজগুলো রিয়াক্ট করবে। সার্বিকভাবে এখনো পর্যন্ত যেটা মুড সেটা কোনো ডিপ্রেসিং মুড নেই। এবং নেসলেতে আপনার এফএমসিজি বিভিন্ন কোম্পানিজের রেজাল্ট অ্যাওয়েটেড, সেখানে আমাদের দেখতে হবে যে এফএমসিজি কেমন, জিএসটি তার কোনো রেজাল্ট, যদি খুব মাত্র ৮ দিনের কি আর রেজাল্ট পাবে, সেটা আমরা ডিসেম্বর কোয়ার্টারে দেখতে পাবো যে জিএসটি রেট কাটের ফলে বা জিএসটি রেশনালাইজেশনের ফলে এফএমসিজির ওপর কোনো প্রভাব পড়ছে কিংবা পড়ছে না। এবার চলে আসি হচ্ছে যে ইয়েস ব্যাংকের ক্ষেত্রে গ্রস নন পারফর্মিং অ্যাসেট বিগত ৫টা কোয়ার্টার ধরে একই আছে, কিন্তু একটা জিনিস পজিটিভ, সেটা তাদের নেট নন পারফর্মিং অ্যাসেট সেটা ০.৫% ছিল সেপ্টেম্বর ২০২৪-এ, সেটা কমে দাঁড়িয়েছে ০.৩%। সবসময় মাথায় রাখতে হবে আমরা যখন কোনো ব্যাংককে আমরা অ্যানালাইজ করব, সেখানে তাদের নেট ইন্টারেস্ট ইনকাম বৃদ্ধি পাচ্ছে কিনা, তাদের রিটার্ন অন অ্যাসেটস সেটা অন্তত ১.২-এর ওপর থাকছে কিনা, তাদের গ্রস নন পারফর্মিং অ্যাসেট এবং নেট নন পারফর্মিং অ্যাসেট দুটোই কমছে কিনা, প্রভিশনিং বৃদ্ধি পাচ্ছে কিনা। প্রভিশনিং বাড়লেই কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়, সুতরাং প্রভিশনিং কমছে কিনা এটাও কিন্তু সমান্তরালে গুরুত্বপূর্ণ। এর মধ্যে কয়েকটা ব্যাংকে প্রভিশনিং দুর্ভাগ্যবশত বৃদ্ধি পেয়েছে, সেটা আমাদের অ্যাকসেপ্ট করেই নিতে হবে। যাক, এবার দেখা যাক আমাদের সোমবার আমরা বুঝতে পারবো। আমাদের এই দীপাবলিতে আশা করা যায় যে একটা ভালো মোমেন্টাম আমরা দেখতে পাবো, সেটা সবার ক্ষেত্রেই কাম্য। অবশ্যই মহড়া ট্রেডিং হবে মঙ্গলবার, সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। সোমবার মার্কেট খোলা থাকছে, কালকে আবার একটা নতুন এপিসোড রবিবার নিয়ে চলে আসবো। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। যে কোম্পানিগুলোর নাম করলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস বা উদাহরণ হিসাবে, আমার কথা শুনে যদি কোনো শেয়ার বাই সেল করেন ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারে। সবার শেষে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে কিছুমাত্র ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায় এবং তারা উপকৃত হতে পারেন।
নমস্কার।